এডিটর্স লিখতে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। বাংলাদেশের ওপর 15% শুল্ক কমিয়ে বাংলাদেশি পণ্যের শুল্ক 20% নির্ধারণ করেছে আমেরিকা। শুল্ক কার্যকরের তারিখ 1 থেকে পিছিয়ে 7 আগস্ট করেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুসম্পর্ক কূটনৈতিক সাফল্য মনে করেছেন প্রধান উপদেষ্টা। মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক বলেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। 15% শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা বলে মনে করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পদ্মার নাব্যতা সংকট নিরসনে ভারতের সঙ্গে সমন্বয় করা হবে বলেছেন এম সাখাওয়াত। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা নেই বলে মনে করছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। টিউলিপের আইনজীবীকে বাংলাদেশের মামলা সম্পর্কিত তথ্য দেওয়া হয়নি বলেছে স্কাই নিউজ। 50 লাখ টাকা চাঁদা দাবি বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই সনদ দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ, ভোগান্তি চরমে, পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে বিক্ষোভকারীদের অবস্থানকারীদের। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকে তদন্ত চলছে বলেছে ডিএমপি। অনূর্ধ্ব-19 ক্রিকেটের ত্রিদেশীয় ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো, যেগুলো অনলাইন ভার্সনের পত্রিকাগুলোর এবং একই সাথে অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে। এই সংবাদগুলো নিয়েই হয়তো আগামী দিনের জাতীয় দৈনিকগুলো প্রিন্ট ভার্সন ছাপ প্রকাশিত হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত একটু লিঙ্ক আকারে উপস্থাপন করি এই শিরোনামগুলো। আর যেটি আজকে আমরা শুরুতে জানাতে চাই সেটি হলো আমাদের কূটনৈতিক সফলতার দিক দেখছেন প্রধান উপদেষ্টা, যেটি হলো বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র যে শুল্ক বাধা সৃষ্টি করেছে, ট্যারিফ বাধা সৃষ্টি করেছিল 35%, প্রথমে 37%, পরবর্তীতে কমিয়ে 35%, এবং এখন আজকে যেটি এসেছে সেটি হলো যে আরও 15% যুক্তরাষ্ট্র ট্যারিফ কমিয়ে আমাদের উপর 20% আরোপের একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যেটি বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব যারা দুজন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে তাদের সাথে সমঝোতা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। বিষয়টিকে আসলে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা সহ সকল উপদেষ্টারাই বলছেন, এবং বিএনপি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলই এইটিকে কূটনৈতিক সাফল্য মনে করছেন। তবে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, যদিও 35% থেকে কমে 20% হয়েছে, এটি নিঃসন্দেহে উন্নতি, কিন্তু 20% আমাদের জন্য এখনো অনেক বেশি। কারণ ইতিপূর্বে এই 20% আমাদের উপর আরোপিত ছিল না। যখন রাজনৈতিক বন্দোবস্তের সরকার বাংলাদেশে ছিল, অর্থাৎ গত 15 বছরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ট্যারিফ আমাদের উপরে বসায়নি বা আরোপ করেনি। তাহলে আমরা 20% নতুন ট্যারিফের মুখোমুখি হতে যাচ্ছি, যেটি কিন্তু বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে তিনি মনে করছেন। তিনি বলেছেন যেটি হলো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় এখনও আমাদের কিছুটা সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছে, তবে শুধু ট্যারিফের কারণে রপ্তানি বেড়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আর আমাদের যেটা করতে হবে তা হলো যেসব মৌলিক সমস্যা আছে, বিশেষ করে সরবরাহ ব্যবস্থার দিক থেকে যেগুলো ঠিক করতে হবে, তাহলে আমরা এই সুযোগ সুবিধাগুলো বাস্তবায়নে কাজে লাগাতে পারবো। তিনি মনে করেন যে আসলে আমাদের যে রাজনৈতিক সংকটগুলোর কারণে যে সমস্ত সুবিধাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনেক সময় ব্যত্যয় ঘটে যায়। যেমন যদি সঠিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হয়, বিদ্যুতের সরবরাহ সঠিক করে রাখা না যায়, একই সাথে এই যে 20% নতুন শুল্ক আরোপিত হয়েছে, এই শুল্কের বাধাটি তো সত্যিকারেই ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার উপযোগী করে ব্যবসায়ীদেরকে কতটা সহায়তা দেওয়া হবে সে বিষয়গুলো কিন্তু নীতি নির্ধারণের পর্যায়ে অনেক কিন্তু ভাববার বিষয় আছে। যদিও এই শুল্ক বাধা প্রথম পর্যায়ে যেটি এসেছিল সেটা থেকে মুক্তি পেয়ে আমরা 15% কমেছে, এটি আমাদের জন্য একটি ভালো দিক বলেছেন তিনি। বা আসলেও তাই, যে বাধা নতুন করে স্থাপিত হয়েছিল সেই বাধা থেকে তো আমরা খানিকটা হলেও মুক্তি পেয়েছি, কিন্তু আসলে বাধার পুরোটিই তো আমাদের জন্য নতুন বাধা, এবং এই বাধাটি পুরোটি জিরো শুল্ক হলে পরে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো বলেন মনে করেন ব্যবসায়ী এবং একই সাথে অর্থনীতিবিদরা। কিন্তু আসলে আমরা সে পর্যায়ে যেতে পারিনি। আমাদের বাণিজ্য উপদেষ্টা বসিরউদ্দিন এবং একই সাথে
আমাদের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, তারা দুজন সেখানে গিয়েছিলেন একটি প্রতিনিধি দল নিয়ে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা কয়েকদিন ধরে এটার মানে 14তম মিটিংয়ে বসেছেন, এবং এই মিটিং থেকে সিদ্ধান্ত আকারে এসেছে যে তারা 15% শুল্ক রেয়াত দিয়েছে, অর্থাৎ তারা এখন যে শুল্ক আরোপ করেছিল প্রথমে 37%, পরে তা কমিয়ে 35 করা হয়েছিল, এখন তা আরও 15% কমিয়ে 20% ধার্য করা হয়েছে, এবং এটিও আমাদের জন্য চ্যালেঞ্জ বলেই মনে করছেন ব্যবসায়ী মহল এবং অর্থনীতিবিদরা। এদিকে যে বিষয়টি আসলে এখান থেকে আমরা বেরিতে পারবো কিভাবে, আবার কোন উদ্যোগ নিয়ে আমাদের এটিকে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়গুলো আসলে জানবার বিষয় রয়েছে। তবে সে নিশ্চয়ই আমাদের যেহেতু অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন খুবই নামজাদা মানুষ, এবং তিনি খ্যাতিমান মানুষ, এবং তিনি আন্তর্জাতিক নোবেল প্রাইজ প্রাপ্ত একজন অর্থনীতিবিদ, তিনি নিশ্চয়ই বুঝবেন যে কোন কূটনৈতিক প্রক্রিয়াকে অবলম্বন করে এই ট্যারিফ শুল্কর যে বাধা তৈরি হয়েছে, এখনও যে ছোট আকারে থাকছে, সেই বাধা কাটিয়ে উঠে দেশের অর্থনীতিকে সচল করা যাবে, অর্থনৈতিক চাকাকে আরও গতির মাধ্যমে এগিয়ে নেওয়া যাবে, সে বিষয়টি নিশ্চয়ই তিনি অনুধাবন করবেন। এবং তিনি যে এই যে কূটনৈতিক বিজয় লাভ করেছেন, সে বিষয়ে কিন্তু আমাদের প্রেস সচিবও বলেছেন যে আসলে এটি বড় বিজয়, কূটনৈতিক সাফল্য বটে, নিশ্চয়ই সাফল্য, আমরা কমাতে পেরেছি, এটি আমাদের সাফল্য। কিন্তু এই সাফল্যটা যদি জিরো ট্যারিফে আনতে পারতাম, সবচেয়ে বড় সাফল্য হয়ে আসতো আমাদের জন্য। তারপরেও যে একটু এসেছে, সেটাতে আমরা মনে করি যে আমাদের ব্যবসায়িক সংকটের জন্য অনেক ভালো দিক হয়েছে। এখন ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে, এই শিল্প খাতের মানুষদের সাথে আলোচনা করে এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করা যায়, দেশের খাত থেকে আর কি সহযোগিতা, তাদেরকে সহযোগিতার সমর্থন দিয়ে এটাকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টি নিশ্চয়ই আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার চিন্তা করবেন এবং সে বিষয়টি আলোচনা করবেন। যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে বিএনপি যেটি বলেছে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যে জুলাই সনদ বাস্তবায়নের এবং জুলাই সনদের দাবিতে যখন আন্দোলন শুরু হয়েছে, এবং 3 আগস্ট এনসিপি পক্ষ থেকে যে তারা হলো শহীদ মিনার থেকে এই জুলাই দাবির জন্য নতুন বাংলাদেশ গড়বার ঘোষণা দেবেন বলেছিলেন, জুলাই সনদ প্রকাশ করতে চান বেরি বলেছিলেন, সে বিষয়ে ঐক্যমত কমিশনের বিষয়ে যে বিষয়টি ঘটেছে সেটি হলো বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি আশা করছেন দ্রুত সময়ের মধ্যে সনদটি স্বাক্ষর হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার সৌজন্যের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এইসব কথা বলেছেন কিন্তু এই বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আহমেদ এবং মহাপরিচালক মুফতি খলিল আহমেদও তাদের সঙ্গে সময় উপস্থিত ছিলেন। তিনি বিএনপি বলেছেন যে ঐক্যমত্য কমিশন 826টি প্রস্তাবের মধ্যে মাত্র 51টিতে বিএনপির কিছু পর্যবেক্ষণ আছে, বাকি সব বিষয়গুলোকে দলটির কোনো দ্বিমত নেই। এটি একটা ভালো দিক। তিনি আরও জানান যে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনেরও তিনি আয়োজন হবে বলে মনে করছেন, এবং শুধু সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। যেটি বিষয় সেটি হলো যে একই দাবি কিন্তু বলেছেন যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার আর কোনো বাধা নেই এবং তিনি কোনো বাধা দেখছেন না। এটি একটি ভালো দিক। আর যেটি আপনাদের একটু পর্যবেক্ষণ নিয়ে বলার প্রয়োজন সেটি হলো নড়াইলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। নড়াইলে লোহাগড়া কলেজে উপস্থিত হয়ে কেন্দ্র যে রয়েছে ওখানে বাউবীর কেন্দ্র, যেটা বাউবীর কেন্দ্রতে বিএনপির যুব দলের সদস্য সচিব নাজমুল হুদা, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু এবং লোহাগড়া যুব দলের যুগ্ম আহ্বায়ক তানভীর মোল্লা, এই 3 জন ব্যক্তি তারা দলীয় প্রভাব খাটিয়ে নিজেরা পরীক্ষা হলে না যেয়ে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে বাউবী কর্তৃপক্ষ দ্বারা বহিষ্কৃত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন বাউবী কলেজ, যিনি লোহা কলেজের যে কেন্দ্র সচিব এবং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেহবার দারাজ। এবং এই ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রতিবাদ করে গত 11 জুলাই মাসের 11 তারিখে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং সেদিন এই একজন শিক্ষক তাদেরকে ধরে তাদেরকে ছেড়ে দিয়েছেন, তাদেরকে আইনে আশ্রয় নেননি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। পরবর্তীতে জনশ্রুতি থেকে এলাকাবাসীর প্রতিবাদ করে আন্দোলন করে যখন এই বিষয়ে জানতে গিয়েছে, তখন কলেজ কর্তৃপক্ষ এবং বাউবীর যে কেন্দ্র সচিব ছিলেন, যে কলেজের অধ্যক্ষ, তিনি বলেছেন যে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি খুবই ন্যাক্কারজনক এবং জনহিতকর
গণহিতকর বিষয় বলতে হবে যে এ ধরনের অপরাধের সাথে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এ ধরনের অপরাধকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যেন ভবিষ্যতে এরকম অপরাধে কেউ নতুন করে জড়িয়ে যেতে না পারেন। বিষয়টি অবশ্যই দৃষ্টি দেওয়া জরুরি। আবার ওদিকে আরেকটি বিষয় আমাদের জানিয়ে রাখা দরকার, ভারতের যে পানির বিষয় নিয়ে, পানির যে নাব্যতার বিষয়ে আমাদের পদ্মার নাব্যতার সংকট নিরসনে ভারতের সঙ্গে সমন্বয় করার কথা বলেছেন এম সাখাওয়াত হোসেন। তিনি রাজশাহী সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব কলে এলাকার পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই কথাগুলো ওখানে গিয়ে বলেছেন। এবং তিনি বলেছেন যে পদ্মার নাব্যতা না শুধু নয়, সকল নদীর নাব্যতা যদি আমাদের আন্তর্জাতিক নদী কমিশনের মাধ্যমে যেগুলোর সাথে আন্তর্জাতিক সংযোগ রয়েছে, সেই সংযোগগুলো সঠিক হিসেবে আদায়ের ব্যাপারে তিনি কার্যকর পদক্ষেপ নেবার জন্য চেষ্টা করবেন এবং পরবর্তী সরকারও যেন তেমন উদ্যোগটাকে ধারাবাহিক রাখেন সেরকম উদ্যোগই তিনি নিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। আর যেটি জানানো দরকার, যেটি হলো যে বাংলাদেশের যে সম্পদের বিষয়ে যে দুদক থেকে যে মামলা করা হয়েছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদ সরকারের যে প্রধানমন্ত্রী তার বোনের কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার এবং উনি তার এই অপরাধের কারণে, দুর্নীতির বিষয়ে তদন্ত হবার কারণে তাকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। তিনি তার এই দুদকের যে মামলা হয়েছে সে বিষয়ে নথি যাওয়ার জন্য দুদকের কাছে তার আইনজীবী পাঠালে আইনজীবীকে কোনো রকম দুদক থেকে সহযোগিতা করা হয়নি বলে জানানো হয়েছে। এবং এ বিষয়ে একটি নিউজ হয়েছে স্কাই নিউজে, সেই নিউজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম বিষয়টি বেশ আলোচনা সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা আরেকটু বিষয় জানাতে চাই, সেটি হলো যে সরকার যেভাবে যে উদ্যোগ নিয়ে, যে আগ্রহ নিয়ে, যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্যোগ নিয়ে বাণিজ্য ক্ষেত্রে এবং রাজনৈতিক অঙ্গনে একটা আশার সঞ্চার নতুন করে সৃষ্টি করতে পেরেছেন বা সক্ষম হয়েছেন, সে বিষয়ে সেরকমই ধারাবাহিকভাবে যেন এই আশার সঞ্চারটা, প্রাণ সঞ্চার যেভাবে হয়েছে সেটির যেন মূল্যায়ন করে তারা একটি দ্রুত একটি বা রাজনৈতিক বন্দোবস্ত সরকারের দিকে ধাবিত হবেন এবং আমাদের দেশে যে আর্থিক সংকট তৈরি হচ্ছে বা হয়েছে সে বিষয়গুলো একটা নিশ্চিত ব্যবস্থা তৈরি করতে পারবেন বলে আমরা মনে করছি। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।